দশম শ্রেণী কারিগরি শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ইতিপূর্বে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আজকে আমরা তোমাদেরই কয়েকজনের প্রশ্ন করার কারণে একটি সহজ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি সহজ, কিন্তু তোমাদের কাছে একটু জটিল। আর এটি জটিলতর হয়েছে এই কারণে, সহজ হওয়া সত্ত্বেও বিষয়টি তোমাদের বইয়ে নেই। বইয়ে না থাকার কারণেই এটি তোমাদের কাছে একটু কষ্টকর মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, যে কারণেই তোমরা হয়তোবা প্রশ্নটি করেছ সাজিদ, সালমান, রবিন, বিজয় এবং ইয়ামিন। তোমাদেরকে ধন্যবাদ। প্রশ্ন করবে, যেটি বুঝবে না বা যেটি নিয়ে সমস্যা হবে, যেটি বইয়ে থাকবে না, সেটি নিয়ে প্রশ্ন করবে। প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে পাঠে যাচ্ছি। আর পাঠে যাব, বিষয়টি জেনেই নিয়ে নেই। সেটি হচ্ছে পথ। পথ কাকে বলে, পথ কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। এছাড়া আছে কয়েকটি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ তোমাদের বইয়ে নেই। এক কথায় প্রকাশ আর হচ্ছে পদ। এছাড়াও তোমরা একটি বিষয় চেয়েছো, সেটি হচ্ছে তোমাদের পরীক্ষার প্রোগ্রাম। তো পরীক্ষার প্রোগ্রামটিও আমি দিয়ে দেব এই ফাঁকে। তো প্রথমেই আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা করব আজকে পদ নিয়ে। প্রথম হচ্ছে পদ কাকে বলে, পদের সংজ্ঞাটা কি। পদের সংজ্ঞাটা হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই এক একটি শব্দকেই পদ বলে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত এক একটি শব্দকেই পদ বলে। এটি হচ্ছে পদের সংজ্ঞা। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত এক একটি শব্দকেই পদ বলে। এখন প্রশ্ন হচ্ছে পদ কত প্রকার। পদ মূলত হচ্ছে দুই প্রকার। পদ মূলত হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে সব্যয় পদ আর একটি হচ্ছে অব্যয় পদ। সব্যয় এবং অব্যয়, এটি মনে রাখতে হবে যে পদ প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে সব্যয় এবং একটি হচ্ছে অব্যয়। এবং তারপরের যে ভাগটি, সেটি হচ্ছে সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বিশেষ্য, একটি হচ্ছে সর্বনাম, একটি হচ্ছে বিশেষণ এবং একটি হচ্ছে ক্রিয়া। তাহলে সব মিলিয়ে আমাদের পদের সংখ্যা কত দাঁড়ালো? পদের সংখ্যা দাঁড়ালো 5। কিরকম? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। যেহেতু পদ প্রধানত দুই প্রকার, সব্যয় এবং অব্যয়। অব্যয়ের তো কোনো ভাগ নেই, অব্যয় রয়েই গেল। আর সব্যয়কে আমরা ভাগ করলাম কয় ভাগে? 4 ভাগে। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। এই তাহলে 5 রকম পদ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু প্রশ্ন দুটি, যে পদ প্রধানত কয় প্রকার, পদ মোট কত প্রকার। পদ প্রধানত কত প্রকার? প্রধানত হচ্ছে 2 প্রকার। আর পদ মোট কত প্রকার? তখন কিন্তু বলতে হবে 5 প্রকার। 2 প্রকারের মধ্যে হচ্ছে সব্যয় এবং অব্যয়। আর 5 প্রকার যখন আমরা বলবো, তখন আমরা বলবো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। এই 5 প্রকার হচ্ছে আমাদের পদ। এটি আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব এর সংজ্ঞাগুলোর দিকে। কারণ প্রশ্নটি হচ্ছে পদ কাকে বলে, কত প্রকার, কি কি, সংজ্ঞা সহ উদাহরণ। আমরা সংজ্ঞা সহ এখন উদাহরণ দিতে যাচ্ছি। আমরা দেখি যে প্রথমেই হচ্ছে বিশেষ্য। এটি হচ্ছে প্রথম ভাগ, বিশেষ্য। তো এর আগে একটু কথা বলে রাখা দরকার, সব্যয় পদ কাকে বলে আর অব্যয় পদ কাকে বলে। যে সকল পদের ব্যয় আছে সেগুলো হচ্ছে সব্যয়, অর্থাৎ পরিবর্তন আছে। ব্যয় আছে মানে পরিবর্তন আছে। যে সকল পদের ব্যয় আছে অর্থাৎ পরিবর্তন আছে, সেগুলো হচ্ছে সব্যয়। আর যে সকল পদের পরিবর্তন নেই, ব্যয় নেই, সেগুলো হচ্ছে অব্যয় পদ। এই সব্যয় পদের ভাগের প্রথম ভাগ হচ্ছে বিশেষ্য। আমরা বিশেষ্যটাকে একটু দেখে নেই। বিশেষ্য হচ্ছে যে পদ দ্বারা
কোনো কিছুর নাম বোঝায়, যে পদ দ্বারা, তোমরা একটু লিখে নিয়ে নাও তাড়াতাড়ি, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাদের, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ নাম বোঝায় তাদের, নাম বোঝায়, এখানে অর্থাৎ দিয়ে দেওয়া একটা, অর্থাৎ অর্থাৎ ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায়, অর্থাৎ ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে, তাকে বিশেষ্য পদ বলে। তাহলে আমরা দেখলাম কি, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাম কাদের বোঝায়? ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন আমরা একটা উদাহরণ টানি, যেমন রহিম, রহিম, মানুষ, গাছ, ঢাকা, এগুলো এগুলো সবকিছু কিন্তু নাম বোঝাচ্ছে। এই নাম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো বিশেষ্য পদ হবে। অর্থাৎ কোনো ব্যক্তির নাম যদি বোঝায়, কোনো বস্তুর নাম বোঝায়, যদি কোনো স্থানের নাম যদি বোঝায়, তাহলে সেগুলো হবে বিশেষ্য পদ। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতেই হবে, সেটি হলো পদ, কিন্তু আমার আরেকটা কথা মনে রাখতেই হবে, সেটি হলো পদ কখন হয়। আমরা সংজ্ঞায় কিন্তু দেখেছি যে পদ তখনই হয় যখন এটা বাক্যে ব্যবহৃত হবে, যখন এটি বাক্যে ব্যবহৃত হবে তখন কিন্তু সেটি হবে পদ। আমি এই বিষয়ে বিস্তারিত আরেকটু ধারণা দিয়ে দিচ্ছি। তার আগে আমরা জেনে নিলাম যে বিশেষ্য পদ কাকে বলে। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন রহিম, করিম, মানুষ, গাছ, ঢাকা, এই সব কিছুই হচ্ছে বিশেষ্য, নাম হলেই বিশেষ্য হয়। এখন আমরা পদ এবং শব্দের মধ্যে একটু পার্থক্য এখানে আলোচনা করে যেতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন কণা, কণা ভালো মেয়ে, এখানে কণা ভালো মেয়ে, এটা কিন্তু একটা বক্তব্য, মানে বক্তার বক্তব্য ঠিক পরিষ্কারভাবে উপস্থাপিত হয়েছে। এখানে কণাটা হচ্ছে বিশেষ্য পদ, কণাটা হয়েছে বিশেষ্য পদ। কেন হলো? যেটা বাক্যে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কণা ভালো মেয়ে, এটি একটি বাক্য, এই বাক্যের কণাটা হচ্ছে বিশেষ্য পদ, এই বাক্যের কণাটি হচ্ছে বিশেষ্য পদ। কিন্তু আমি যদি বলি শুধু কণা, তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে বিশেষ্যবাচক শব্দ, বিশেষ্যবাচক শব্দ। কেন এটি বিশেষ্যবাচক শব্দ হলো? কারণ হচ্ছে এটি বাক্যে প্রযুক্ত হয় নাই, বাক্যে ব্যবহৃত হয়নি। বাক্যে ব্যবহৃত না হওয়ার কারণে এই কণাটা কিন্তু বিশেষ্যবাচক শব্দ, আর এখানকার কণাটা হচ্ছে বিশেষ্য পদ। কেন? বাক্যে ব্যবহৃত হয়েছে, যে কারণে এটি বিশেষ্য পদ হয়েছে, যে কারণে এটি পদ হয়েছে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত হলে হবে পদ, আর বাক্যে ব্যবহৃত না হলে সেটি ওই বাচক শব্দ হবে। তাহলে কণাটা হচ্ছে বিশেষ্যবাচক শব্দ, ঢাকা হচ্ছে বিশেষ্যবাচক শব্দ। কিন্তু ঢাকা বাংলাদেশের রাজধানী যখন বলবো, তখন ঢাকাটা কিন্তু হবে বিশেষ্য পদ। এইটি আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে যাব বিশেষ্য, পরে তারপরে আসতেছি আমরা বিশেষণ বা সর্বনাম। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে, এটি হচ্ছে সর্বনাম। বিশেষ্যের সংজ্ঞাটি লিখে নাও। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে সর্বনাম বলে,
বাক্যে ব্যবহৃত হলে হবে পদ, তাহলে সর্বনাম বলে। যেমন কি উদাহরণ আমরা দিই, যেমন যেমন হচ্ছে কি যেমন আমি, তুমি, তারা, সে, এইগুলো হচ্ছে সব। তার মানে কি বিশেষ্যের পরিবর্তে, বিশেষ্যের পরিবর্তে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হবে সেই শব্দটাই তাকে সেটি হবে সর্বনাম পদ। এটা আমাদের একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে কোনো কিছুর নাম বোঝালে সেটি বিশেষ্য, আর বিশেষ্যের পরিবর্তে যেটি ব্যবহৃত হবে, কারণ সবসময় তো নাম ব্যবহার করে নাম ব্যবহার করে বাক্য তৈরি করলে সেটি শ্রুতিমধুর হবে না। সেই ক্ষেত্রে বিশেষ্যের পরিবর্তে কখনো কখনো কিছু নতুন শব্দ নিয়ে বসাতে হবে এবং ওই শব্দটি হবে তখন সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেটি ব্যবহৃত হবে সেটি হবে সর্বনাম। এবার আমরা যাব বিশেষণে। যে শব্দ দ্বারা বিশেষণ, বিশেষণ, বিশেষণ কাকে বলে? বিশেষণ হচ্ছে যে পদ দ্বারা, যে পদ দ্বারা অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা, অন্য পদের দোষ গুণ সংখ্যা অবস্থা, দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি বোঝায়। দোষ গুণ সংখ্যা অবস্থা আরো আছে পরিমাণ, দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি 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 বোঝায়, তাকে বিশেষণ বলে, তাকে বিশেষণ বলে। যেমন কি আসতেছে, যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দিই, যেমন ভালো, কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, যেমন ভালো, যেমন কি মন্দ, যেমন কি সুন্দর, তারপরে আরো আছে যেমন দুঃসাহস, 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 এরকম। তাইলে আমরা কি দেখলাম যে যে পদ দ্বারা অন্য পদের দোষ গুণ, এখানে অন্য পদের কিন্তু বলতে আবার কথা আছে, অন্য পদের মানে বিশেষ এবং সর্বনামের, বিশেষ এবং সর্বনাম পদের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায়, ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ বলে। যেমন ভালো মন্দ সুন্দর দুঃসাহস এইগুলো হচ্ছে বিশেষণ পদ। এবারে আমাদের সর্বনাম হয়ে গেছে, বিশেষ্য হয়ে গেছে, বিশেষণ হলো। এবার আমরা যাচ্ছি ক্রিয়ায়, ক্রিয়ায় যাচ্ছি। ক্রিয়াটা আরো সহজ এবং এটি মনে রাখতে হবে। ক্রিয়ার অবশ্য ভাগগুলো অন্যরকম। ক্রিয়া বলতে আমরা কি বুঝি? যে পদ দ্বারা, যে পদ দিয়ে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, শোয়া ইত্যাদি ইত্যাদি কাজ করা, ইত্যাদি কাজ করা, ইত্যাদি কাজ করা, ইত্যাদি কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া বলে, তাকে ক্রিয়া বলে। যেমন উদাহরণটা কি? খাই, খাই, যাও, লেখা, লেখো ইত্যাদি কাজ করা বোঝায়, যে কাজ করা। তাহলে যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, নাওয়া, ঘুমানো ইত্যাদি কাজ করা বোঝায়, কাজ করা বোঝায় বা কাজ ঘটানো বোঝায়, সেইগুলো হচ্ছে ক্রিয়াপদ, সেইগুলো হচ্ছে ক্রিয়াপদ। বাক্যে যে পদ দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া, নাওয়া, ঘুমানো ইত্যাদি কাজ করা বোঝায়, তাকে বলা হয় ক্রিয়া। ক্রিয়া এরপরে আরেকটা রয়ে গেল, সেটি হচ্ছে আমাদের সর্বশেষ, সেটি হচ্ছে অব্যয়। অব্যয়, এটি অব্যয়টা কি? অব্যয়টা হচ্ছে যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই,
তাকে অব্যয় পদ বলে। অব্যয় পদ বলে, যেমন কি এবং, ও, আর, কিন্তু, যেহেতু, যেহেতু, এইগুলো হচ্ছে অব্যয় পদ। তাহলে যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই তাকে বলা হয় অব্যয় পদ, এবং, ও, আর, কিন্তু, যেহেতু। মোটামুটি এই পাঁচটি হচ্ছে আমরা যে কথাটি বলেছিলাম যে পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। আমরা কিন্তু পরিষ্কার পেয়ে গেলাম যে পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই এক একটি পদ বলে। বাক্যে ব্যবহৃত হতে হবে এবং বিভক্তিযুক্ত হবে, কখনো কখনো বিভক্তিযুক্ত নাও হতে পারে, নাও হতে পারে। যেমন কণা ভালো মেয়ে, কণা ভালো মেয়ে, এখানে কণা, কণার সাথে কিন্তু বিভক্তিযুক্ত হয়নি। তাহলে যাই হোক, বাক্যে ব্যবহৃত হবে এবং প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত হবে, বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যটাকে গঠন করবে, পূর্ণ পূর্ণ মনোভাব প্রকাশ করবে, সেটি হবে বাক্য। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। যখন বাক্যে ব্যবহৃত হবে না তখন কিন্তু সেটি পদ হবে না, সেটি শব্দই থাকবে এবং ওই বাচক শব্দ হবে। তাহলে পদ পেলাম। আর পদ কত প্রকার? পদ প্রধানত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সব্যয়, একটি হচ্ছে অব্যয়। সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বিশেষ্য, একটি হচ্ছে সর্বনাম, একটি হচ্ছে বিশেষণ এবং আরেকটি হচ্ছে ক্রিয়া। আমরা এবার সংজ্ঞাগুলো দেখবো, যেহেতু প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তরটা দিতে হবে। সংজ্ঞাটা হচ্ছে কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। তাহলে বিশেষ্য কি? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। যেমন যদু, মধু, করিম ইত্যাদি ইত্যাদি নাম, যত নাম আছে সব নাম। তারপরে সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। যেমন ও, যেমন যেমন সরি যে যেমন আমি, তুমি, সে, তারা, যারা, এগুলো হচ্ছে সর্বনাম। সর্বনাম। তারপরে হচ্ছে বিশেষণ, যে পদ দ্বারা বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ অবস্থা, দোষ গুণ, সংখ্যা, পরিমাণ অবস্থা এগুলো প্রকাশ পায়, প্রকাশ করে, তাকে বলা হয় বিশেষণ পদ। এবারে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যেমন ভালো মন্দ, ভালো মন্দ এইগুলো হচ্ছে বিশেষণ। সুন্দর, দুঃসাহস এগুলো হচ্ছে বিশেষণ। তারপরে আসতেছে ক্রিয়া, যে পদ দ্বারা কোনো কিছু, যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, নেওয়া এইগুলো বুঝায়, সেইগুলোকে বলা হয় ক্রিয়া। কাজ করা বুঝাইলেই সেটি হয় ক্রিয়া। যেমন করা, হওয়া, যাওয়া, খাওয়া এইগুলো কাজ করা বুঝালে এটি হচ্ছে ক্রিয়া। আর সর্বশেষ হচ্ছে অব্যয়। অব্যয় মানে আমি আগেই বলেছি যে সব্যয় হচ্ছে যার পরিবর্তন হয়, যার ব্যয় হয়, ব্যয় হয় অর্থাৎ পরিবর্তন হয়, সেটা হচ্ছে সব্যয়। আর অব্যয় হলো যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই, যে ব্যয় বা পরিবর্তন নেই তাকে বলা হয় অব্যয়। যেমন এবং, ও, আর, কিন্তু, যেহেতু। তো আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। যে প্রশ্নটি ছিল পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে, সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এক কথায় প্রকাশ। এখানে বেশ কয়েকটি এক কথায় প্রকাশ আছে, এটি তোমাদের বইয়ে নেই, আমি আস্তে আস্তে সেরে দিচ্ছি, এটি একটু লিখে নিতে হবে। যেমন তোমাদের তোমাদের লেখা কাগজ দেখেই আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি, যেখানে লিখে তোমরা প্রশ্নগুলো করেছিলে এবং কাগজটি আমার হাতে দিয়েছিলে। তাহলে অহংকার 1 নাম্বার। অহংকার, অহংকার নেই যার, নেই যার, এটির এক কথায় প্রকাশ কি হবে? নিরহংকার। নিরহংকার। তোমরা বানানটি লিখে নিয়ে যাও, নিরহংকার। এবং 2 নাম্বার হচ্ছে জয় করবার, জয় করবার ইচ্ছে, জয় করবার ইচ্ছে, এটি হচ্ছে জিগীষা। জিগীষা, মূর্ধন্য শয় আকারের সা, জিগীষা। এবারে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে গাছ একবার ফল পাকলে মরে যায়, যে গাছ একবার ফল পাকলে অথবা ফল দিয়ে, একবার ফল পাকলে মরে যায়। এটির কিন্তু একটু ব্যাখ্যা আছে। এটি আসলে এক ফল
একবার ফলি, এটি হচ্ছে মূলত উত্তর। একবার ফলি। কেউ কেউ বলে থাকে ঔষধি, কিন্তু ঔষধি হচ্ছে সেই গাছটি, এটি বর্তমানে এটি মেনে নেওয়া হয় না। ঔষধি হলো যে গাছগুলা ওষুধ হিসেবে কাজ করে, সেইগুলো হচ্ছে ঔষধি। সুতরাং যে গাছে একবার ফল পাকলে মরে যায় সেগুলো হচ্ছে একবার ফলে, আমরা ওষুধি এখানে দেব না। এবারে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে যা দীপ্তি পাচ্ছে। যা দীপ্তি, যা দীপ্তি পাচ্ছে, এটি হচ্ছে দীপ্তিমান। দীপ্তি, সরি, দীপ্তিমান। দীপ্তিমান। যা দীপ্তি পাচ্ছে, যা দীপ্তি পাচ্ছে সেটি হচ্ছে দীপ্তিমান। এবারে আমরা যাব আরেকবার, একটু দ্রুত লিখে নিতে হবে, সময় খুবই কম আমাদের হাতে। একটু লিখে নিতে হবে। যার কোনো উপায় নেই, যার কোনো উপায় নেই, এটি কি নিরুপায়। এটি কিন্তু আমরা জানি নিরুপায় এটি। আর মন হরণ করে যা, মন হরণ করে যা, এটি হচ্ছে মনোহর। মন হরণ করে যা, সেটি হচ্ছে মনোহর। মোটামুটি আমরা অর্ধেক পর্যন্ত চলে এসেছি। এরপরে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে উপকারীর অপকার করে যে। উপকারীর অপকার, অপকার করে যে। উপকারীর অপকার করে যে, এটি বানানটা লিখে নাও, কৃতজ্ঞ। কৃতজ্ঞ। উপকারী অপকার করে যে, সে হচ্ছে কৃতজ্ঞ। এবারে হচ্ছে 8 নাম্বার, মৃতের মতো অবস্থা যার। মৃতের মতো অবস্থা যার, এটি কি মুমূর্ষু। এই বানানটি খুব হিসাব করে লিখতে হবে। এখানে মাঝেরটি হচ্ছে দুর্গকার, আগেরটি উরস্যকার, পরেরটি উরস্যকার। মুমূর্ষু, এই হচ্ছে বানানটি, মাঝখানে হচ্ছে দুর্গকার, পরের দুটি হচ্ছে উরস্যকার। এবার আমরা 9 নাম্বারটা দেব। 9 নাম্বার দেব কি, নষ্ট হওয়া স্বভাব যার। 9 নাম্বার হচ্ছে নষ্ট হওয়ার স্বভাব যার, এটি কি নশ্বর। দন্তন্য তালিব শয় ব বয়বিন্দুর, নশ্বর। এবারে আরেকটা আমরা চলে যাচ্ছি 10 নম্বরে। 10 নাম্বারটি হচ্ছে অশ্বের ডাক। অশ্ব মানে ঘোড়া, অশ্বের ডাক, কি হেসা। অশ্বের ডাক হেসা। আচ্ছা, এবারে যা দমন করা কষ্টকর। 11 নাম্বার, যা দমন করা কষ্টকর। যা দমন করা কষ্টকর, এটি হচ্ছে দুটি হবে, যে একটি হবে অদম্য। অদম্য এটিও হয়, আর সবচেয়ে ভালো হচ্ছে দুর্দমনীয়। দুর্দমনীয়, দুর্দমনীয় দুটি হয়, একটি হয় অদম্য আর একটি হয় দুর্দমনীয়। দুর্দমনীয়টাই হচ্ছে বেস্ট। এবারে 12 নাম্বার, যা পূর্বে ছিল এখন নেই। যা পূর্বে ছিল এখন নেই, এটি হচ্ছে সবচেয়ে ভালো হয় লুপ্ত। লুপ্ত, যা পূর্বে ছিল এখন একেবারেই নেই, সেটা হচ্ছে লুপ্ত। আর একটা প্রচলিত শব্দ আছে, যেমন ভূতপূর্ব। ভূতপূর্ব এটাও হয়, তবে সবচেয়ে ভালো হয় লুপ্ত। ঠিক আছে। এবারে 13 নাম্বার।
13 নম্বরে যে শুনেই মনে রাখতে পারে, যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে? শ্রুতিধর। শ্রুতিধর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোকেশনাল শাখার তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম। মোটামুটি 13টি এক কথায় প্রকাশ তোমাদের প্রশ্ন ছিল। আমি আবার বলছি, সাজিদ, সালমান, রবিন, বিজয় এবং ইয়ামিন, তোমরা লিখিতভাবে প্রশ্নগুলো আমার কাছে পাঠিয়েছিলে, এগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। এবারে আশা করি পেয়েছ এবং তোমাদের উপকার হয়েছে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। আর এবার আমরা তোমাদের পরীক্ষার যে রুটিন প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি আমি দিয়ে দিচ্ছি, খুব দ্রুত লিখে নাও। এবং একটি জিনিস কিন্তু মনে রাখতে হবে, এটা নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তর্ভুক্ত যে বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য কিন্তু এই পরীক্ষার প্রোগ্রাম এটি মনে রাখতে হবে। অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, এটি নয়ন খান মেমোরিয়াল, অবশ্য মাধ্যমিক শিক্ষক সমিতিও বলা চলে না, এটি হচ্ছে নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের জন্যই এই প্রোগ্রামটি মূলত দশম ভোকেশনালের জন্য। তোমরা দ্রুত এটি লিখে নিয়ে নাও। তোমাদের পরীক্ষা শুরু হবে 27 তারিখ থেকে, 27/11/25, 27/11/25, এটি হচ্ছে বৃহস্পতিবার। এটি সকাল 10টা থেকে তোমাদের পরীক্ষা হবে, শুরু হবে সকাল 10টা থেকে শুরু হবে, পরবর্তী 3 ঘন্টা। তাহলে 27/11/25 থেকে পরীক্ষা শুরু হবে। 27/11/25 মানে বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে। প্রথমেই হচ্ছে ইংরেজি 2, এইটি হচ্ছে 27 তারিখ থেকে পরীক্ষা শুরু। এরপরে আসতেছে 27 বৃহস্পতিবার, শুক্র নেই। এবারে 30/11/25, এটি হচ্ছে রবিবার। এদিন থাকছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান, আর বাংলায় যদি উচ্চারণ করি তাহলে হচ্ছে আত্মকর্মসংস্থান। এটি হচ্ছে এটি হচ্ছে রোববার, 30/11/25 হচ্ছে রোববার। আর এবারে আমরা চলে যাব, আমাদের 11 শেষ হয়ে গেল, মানে 11 মাস, নভেম্বর শেষ, আমরা ডিসেম্বরে পদার্পণ করতে যাচ্ছি। সুতরাং 1 দিয়ে একেবারে শুভ দিন, ডিসেম্বরের শুভ দিন, প্রথম দিন 1/12/25, এটি হচ্ছে কিবার? সোমবার। এদিন একটা পরীক্ষা, হ্যাঁ, এদিন হচ্ছে বাংলা 2। হ্যাঁ, তারপরে 2/12/25, এটি হচ্ছে মঙ্গলবার। এদিন পরীক্ষা হচ্ছে তোমাদের ট্রেড 1। 3/12/25, 3/12/25, বুধবার। এদিন হচ্ছে ধর্ম বলতে যার যার ধর্ম, এই ধর্ম 2। তারপরে কত আসতেছে? 4/12/25, বৃহস্পতিবার। এদিন আসতেছে পদার্থ 2। আমরা আবার একটু উপরের দিকে যাই। পদার্থ 2,
এবারে বৃহস্পতিবার গেছে, শুক্র শনি, এবার আসবে হলো এবার আসবে 7 তারিখ, 7, 12, 25, কি বার আসতেছে, 7, 12, 25 আসতেছে রবিবার। রবিবার 7, 12, 25 রবিবার। রবিবার তোমাদের পরীক্ষা আসতেছে, 7, 12, 25 রবিবার পরীক্ষা আসতেছে গণিত, গণিত 2, গণিত 2। এবারে 8, 12, 8, 12, 25 সোমবার, এদিন তোমাদের পরীক্ষা হচ্ছে রসায়ন 2, রসায়ন 2। এবারে আসতেছে 9, 9, 12, 25 মঙ্গলবার, মঙ্গলবার টেট 2, টেট 2। তারপরে 10, 12, 10, 12, 25 বুধবার, বুধবার এদিন আসতেছে তোমাদের সমাজ, মানে বা বি, বা বি, তার মানে বা ও বি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2। এবার 11, 12, 11, 12, 11, 12, 25 এদিন আসতেছে বৃহস্পতিবার, সর্বশেষ পরীক্ষার দিন, এটি হচ্ছে কৃষি 2। তো আমরা দেখলাম পরীক্ষা শুরু হচ্ছে 27, 11, 25 নভেম্বরের 27 তারিখ থেকে শুরু হয়ে সেই পরীক্ষাটা শেষ হচ্ছে গিয়ে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। মোটামুটি নভেম্বরের 27 থেকে নভেম্বরের 27, 27, 28 এইভাবে যেতে 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 27, 29, 30 এইভাবে যেতে যেতে একদম ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকছে। তো পরীক্ষাটা শুরু হবে সকাল 10টা এবং পরবর্তী 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সম্ভবত তোমাদের পরীক্ষা হচ্ছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, সেটি তোমাদের সাবজেক্ট স্যার অবশ্যই জানিয়ে দিয়েছেন এবং অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আর এটি কিন্তু আমি আগেই বলে দিয়েছি, সেটি হচ্ছে আমরা যে সময়সূচিটা পেয়েছি তোমাদের, সেটি কিন্তু আমাদের বিদ্যালয়েরই নাম দিয়ে, নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এই স্কুলে যারা পড়াশোনা করছো তোমরা, শুধুমাত্র তোমাদের জন্যই এই প্রোগ্রামটি, অন্যান্য স্কুলের নামে কিন্তু আমি পাইনি, আমার হাতে কাগজ আসেনি। তো আগে যেটি জানতাম সেটি হচ্ছে সমিতিভুক্ত যে কটা স্কুল আছে ওই কটা স্কুলের শিক্ষার্থীদের জন্য এটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র নয়ন খান মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়, তার মানে আমাদের বিদ্যালয়ের নামে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে আমাদের আমাদের তোমাদের জন্যই এটি মূলত দেওয়া, কাজে তোমরা বিষয়টি নিয়ে নেবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, 27, 11, 25 বৃহস্পতিবার পরীক্ষা থাকবে তোমাদের ইংরেজি 2। তারপরে 30, 11, 25 রবিবার, সেটি হবে আত্মকর্মসংস্থান। 1, 12, 25 সোমবার, সেটি হচ্ছে বাংলা 2। তারপরে 3, 2, 12, 25 মঙ্গলবার, সেটা হচ্ছে ট্রেড 1। তারপরে 3, 12, 25 বুধবার, এটা হচ্ছে ধর্ম। 4, 12, 25 বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান 2। 7, 12, 25 রবিবার, এটি হচ্ছে গণিত 2, বেশ সময় পাওয়া যাবে এখানে। তারপরে 8, 12 সোমবার রসায়ন 2। 9, 12, 25 মঙ্গলবার ট্রেড 2। 10, 12, 25 বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তার মানে সমাজ যেটি, সেটি পরীক্ষা আছে। আর 11, 12, 25 বৃহস্পতিবার, সেদিন হচ্ছে সর্বশেষ পরীক্ষা এবং কৃষি। তাহলে ধন্যবাদ সবাইকে। তোমাদের যেটা চাওয়া ছিল, যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। প্রথমত ছিল পদ কাকে বলে, কত প্রকার, কি কি, সংজ্ঞা সহ উদাহরণ, সেটি আমি চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য। আশা করি উপকৃত হয়েছ। আর পরবর্তী পর্যায়ে যেটি প্রশ্ন ছিল সেটি হলো প্রায় 13টির মতো, 13টি এক কথায় প্রকাশ, যেটি তোমাদের বইয়ে ছিল না, সেগুলো উত্তর আমি দিয়ে ফেলেছি ইতিমধ্যে। আশা করি পেয়ে গেছো এবং তোমরা উপকৃত হয়েছ, মুখস্থ করে ফেলবে এবং পারবে, ভালো করবে। আর সর্বশেষ যেটি তোমাদের চাওয়া ছিল সেটি হলো তোমাদের পরীক্ষার প্রোগ্রামটি, সে পরীক্ষার প্রোগ্রামটিও আমি দিয়ে দিলাম। আশা করি উপকৃত হয়েছে। তো সাজিদ, সালমান,
রবিন, বিজয় এবং ইয়ামিন, তোমাদেরকে আবার ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ। এবং তোমাদের মাধ্যমে যারা তোমাদের শ্রেণীতে আছে তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর সর্বশেষ যে আমি কথাটি বারবার বলে যাই সেটি হলো, যত পড়বে তত জানবে, যত পড়বে তত বুঝবে, যত পড়বে তত তোমার মেধা শানিত হবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।